Honorable Speaker, even after his death, the family still pays tax. बच्चा पैदा होता है, दूध और डायपर पर टैक्स, पढ़ाई शुरू होती है, शिक्षा पर टैक्स, किताबें, नोटबुक, पेन, पेंसिल, मोबाइल डेटा सब पर टैक्स, कमाई शुरू होता है, इनकम पर टैक्स, सर बचत करता है, बचत के ऊपर टैक्स, जीने के लिए खर्च करता है, खर्च पे टैक्स, काम पर जाता है, पेट्रोल डीजल पर टैक्स, बीमार पड़ता है, इलाज और दवाई पर टैक्स। पेंसिल, शार्पनर, इरेजर, एक्सरसाइज बुक, नोटबुक्स, मैप्स सब जीरो है। सो ये कहां से निकल कर डेटा ले आ रहे? শুনলেন তো? এখন প্রশ্ন উঠছে এই সাধারণ মানুষের মনে যে অভিষেক ব্যানার্জি তথা ভাইপোর শিক্ষাগত যোগ্যতা নিয়ে, কারণ তিনি সংসদে দাঁড়িয়ে এরকম কথাগুলো বলছেন যে বাচ্চা দুধের থেকে ট্যাক্স শুরু করে শিক্ষা, স্বাস্থ্য সবেতেই ট্যাক্স লাগছে। কিন্তু যেখানে আমরা সবাই জানি যে এখন এই শিক্ষার জন্য বা কোনো মানুষ মারা গেলে তার শেষকৃত্যের জন্য এসব কাজের জন্য বা বাচ্চার দুধের জন্য এসবের জন্য ট্যাক্স লাগে না, মানে তরল যে দুধ আছে তার জন্য ট্যাক্স লাগে না। কিন্তু ইনি এই সমস্ত কথাগুলো সংসদে দাঁড়িয়ে বলছেন এবং তার যোগ্য জবাবও দিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমনজি। তো এই জন্যই সাধারণ মানুষ এখন প্রশ্ন তুলছে যে ভাইপোর শিক্ষাগত যোগ্যতা কত দূর, আদৌ যে শিক্ষাগত যোগ্যতা তিনি দাবি করেন সেটা সত্য না মিথ্যা, এটা নিয়ে এখন মানুষের মনে প্রশ্ন দেখা দিয়েছে। ২ নম্বর পয়েন্টে আসি। ২ নম্বর পয়েন্ট হচ্ছে আপনারা সবাই জানেন যে বেলডাঙ্গাতে কি ঘটেছিল, সেখানে কিরকম ভাবে হিংসাত্মক আন্দোলন করা হয়েছিল একটা মিথ্যে মামলার জন্য। মিথ্যে মামলা বলতে বলা হয়েছিল একজন পরিযায়ী শ্রমিককে নাকি পিটিয়ে হত্যা করা হয়েছে, কিন্তু পরে যেটা তদন্ত করে দেখতে পাওয়া গেল সেটা হচ্ছে তিনি সুইসাইড করেছিলেন এবং সেই জন্য তারা বেলডাঙ্গাতে কিরকম হিংসাত্মক আন্দোলন করেছিল, সাংবাদিককে মার থেকে শুরু করে সবকিছু জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া, এরকম হিংসাত্মক আন্দোলন করা হয়েছিল, যার পরিপ্রেক্ষিতে শেষে কোর্ট থেকে আদেশ এসেছিল এনআইএ তদন্ত করার এবং শুধুমাত্র এনআইএ তদন্ত নয়, কেন্দ্রীয় বাহিনী সেখানে মোতায়েন করারও কথা উঠেছিল কোর্টের থেকে। তো তার জন্যই এখন কি দেখা যাচ্ছে যে যখনই ইউএপিএ ধারা দেওয়া হলো এই এনআইএ তদন্ত শুরু হওয়ার পর থেকে, তখন থেকে অপরাধীদের যারা পরিবার আছে তারা দেখতে পাচ্ছে যে তাদের যাদেরকে অ্যারেস্ট করা হয়েছে তারা তো আর ছাড়া পাবে না, কারণ ইউএপিএ ধারাতে একবার যদি অ্যারেস্ট করা হয় এত সহজে ছাড়া পায় না। তো তারা এখন আন্দোলন করছে এবং এই আন্দোলনটি কাদের সাহায্যে করছে এটা দেখলে আপনারা আরো বেশি অবাক হবেন। সবার আগে আমি আপনাদেরকে একটা ছোট্ট ভিডিও দেখাতে চাই, তারপর এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব। যেখানে পেয়েছে সেই রাস্তা থেকে মারধর করে পুলিশে নিয়ে গেছে, ঠিক আছে। তার প্রতিবাদে আমরা এই যে 1 মাস 7 দিন হয়েছে, 1 মাস 7 দিনে আমাদের ছাড়ার কোনো আশ্বাস পেছিনি, তাই আমরা রাস্তায় আজ নেমেছি। এনআইকে পাঠাতে হবে, এনআই এলো না, কিন্তু গোটা ওয়াকফ আন্দোলনে কেন্দ্রীয় বাহিনী দিয়ে মুড়ে দেওয়া হলো। পুরো মুর্শিদাবাদকে টার্গেট করা হয়েছে যে মুর্শিদাবাদে একটা সাম্প্রদায়িক সমস্যা তৈরি করতে হবে, মুর্শিদাবাদকে জঙ্গি প্রমাণ করতে হবে এবং মুর্শিদাবাদের মানুষকে সাদা শান্তিতে বসবাস করতে দেওয়া যাবে না। কি কারণে বারবার মুর্শিদাবাদকে এইভাবে টার্গেট করা হচ্ছে বলে মনে করছেন? মুর্শিদাবাদ হচ্ছে মুসলিম অধ্যুষিত শ্রমজীবী মানুষের জেলা। এই মুহূর্তে যে সরকার কেন্দ্রে আছে তার একটাই টার্গেট শ্রমজীবী মানুষ, মুসলিম মানুষ এবং দলিত আদিবাসী। যে গোটা দেশ জুড়ে একদম নির্দিষ্টভাবে হিন্দুত্ববাদী একটা চিন্তাকে ছড়িয়ে দেওয়া হচ্ছে। আপনারা ভাবুন না, এই কেন্দ্রীয় এজেন্সি কোনো ভালো কিছু দেয়নি। এই কেন্দ্রীয় এজেন্সি যেখানেই পা রেখেছে সেখানেই তাদের লালায় বিষ আছে, গোটা বিষে এলাকা পুড়ে যাচ্ছে। এই কেন্দ্রীয় এজেন্সিকে অবিলম্বে এনআইএকে বাতিল এবং ইউপিএ ধারা অবিলম্বে বাতিলের দাবিতে আজকে আমাদের মিছিল। আপনার পরিচয়? আমি এপিডিআর এর জেলা সম্পাদক রাহুল চক্রবর্তী। শুনলেন তো, ইনি হচ্ছে এপিডিআর এর জেলা সম্পাদক রাহুল চক্রবর্তী, নিজে একজন হিন্দু এবং তারপর ইনি এখানে আন্দোলন করছেন এবং এই আন্দোলনটিকে এই যে অপরাধীদের যারা পরিবার আছে তারা যে আন্দোলনটা করছে যে এনআইএকে বাদ দিতে হবে, ইউপিএ ধারাকে বাদ দিতে হবে, সেই আন্দোলনটা সুগঠিত করার জন্য ইনি কিন্তু মানে পেছনে আছেন। তো এনার এই দাবিটা শুনে আপনারা বুঝতে পারছেন এরা আসলে কারা বলুন তো? এরা হচ্ছে সিপিএম এরই একটি অংশ। আর আমি কখনোই দেখলাম না সিপিএম কে দেশের ভালোর জন্য কিছু করতে, উল্টো দেশের যেগুলোতে ক্ষতি হবে সেইগুলোতে এরা বেশি বেশি করে আপনারা দেখতে পাবেন। যেখানে হিন্দুদের হরগোবিন্দ দাস এবং তার ছেলে তাদের দুজনকেই এমন কঠোরভাবে নিষ্ঠুরভাবে মারা হয়েছিল, সেদিন কিন্তু এই
এই যে কি বললাম রাহুল চক্রবর্তী বা এরা তখন কিন্তু বেরোয়নি। আর এখন যেই এনআইএ তদন্ত শুরু হলো বেলডাঙ্গার ব্যাপারে, যেখানে এত হিংসাত্মক আন্দোলন করা হয়েছিল, যেটা কোর্ট পর্যন্ত বলতে বাধ্য হয়েছে এনআইএ তদন্ত দরকার, সেখানে দাঁড়িয়ে এরা দাবি করছে যে এনআইএ তদন্ত করা চলবে না, ইউএপিএ ধারা লাগানো চলবে না। আর এই যে এরা এই দাবিটা করছে, এটা কি করতে চাইছে? দেশটাকে কি ভাগ করতে চাইছে না দেশের ক্ষতি করতে চাইছে? সেটাই বোঝা মুশকিল হয়ে যাচ্ছে। আপনারা যদি বুঝতে পারছেন সেটা আপনারাই বলুন। এরপর ৩ নাম্বার পয়েন্ট যেটা, সেটা শুনলে আপনারাও একটু অবাক হবেন এবং তার সাথে সেটা আপনাদেরও ভালো লাগবে এই কথাটা শোনার পর। তো আপনাদেরকে জানিয়ে রাখি যে আপনারা জানেন মিমি চক্রবর্তীকে নিয়ে একটা বিতর্ক হয়েছিল এবং তিনি মামলা করেছিলেন তনয় শাস্তি ওনার উপর, ঠিক আছে? তো এই যে বিতর্ক হয়েছিল, সেই বিতর্কটা কি হয়েছিল সেটা হয়তো আপনারা জানেন। বিতর্কটা হয়েছিল এইরকম ভাবে যে তিনি একটি স্টেজ প্রোগ্রাম করতে গিয়েছিলেন এবং তার সময় ছিল 9:30টার সময় ওখানে পৌঁছে যাওয়া, 10:30টা থেকে প্রোগ্রাম শুরু হবে, 12টা পর্যন্ত চলবে। কারণ আপনারা জানেন যে 12টার পর কিন্তু প্রোগ্রাম এইসব করা যায় না, মাইকে জোরে বাজানো যায় না। তো সেই জন্য 12টা পর্যন্ত সময় ছিল এবং তিনি সেখানে পৌঁছেছিলেন 11:40-এ এবং সেখানে পৌঁছে পর তিনি 2-3টে গান গেয়েছিলেন, স্টেজে উঠেছিলেন। তারপরে এই তনয় শাস্ত্রীজি ইনি ওনাকে নামিয়ে দিয়েছিলেন স্টেজ থেকে এবং প্রোগ্রামটি শেষ করে দিয়েছিলেন, কারণ 12টার পর স্টেজ প্রোগ্রাম করা যায় না। তো তিনি যেহেতু তার যে কথা দিয়েছিলেন সে কথা মানেননি, মানে তার যেটা কথা দেওয়া হয়েছিল সেটা হয়েছিল যে 1.5 ঘন্টা তিনি প্রোগ্রাম করবেন, এবার সেই জায়গাতে তিনি 11:40-এ সেখানে উপস্থিত হয়েছেন। সেই জন্য তিনি বলেছিলেন, এই তনয় শাস্ত্রী বলেছিলেন যে টাকা ফেরত দিতে হবে, কারণ তিনি এই প্রোগ্রামটি করার জন্য 2,65,000 টাকা নিয়েছিলেন এবং তার সমস্ত প্রমাণ যারা উদ্যোক্তা আছে তাদের কাছে রয়েছে। তো তারপরও মিমি চক্রবর্তী উল্টে কি করলো, এনার উপরে কেস করে দিল। কেস তো শুধু না, এফআইআর করলো, তার সাথে সাথে বললো যে ওনাকে অপমান করা হয়েছে এবং 2 কোটি টাকার মানহানির মামলা পর্যন্ত করে দিল। তো তখন এটা করার সময় মিমি চক্রবর্তী কি বলেছিলেন সেটাকে একটু আমি আপনাদেরকে শোনাতে চাই। আমি একটা কথা বলেছিলাম, এর শেষ যদি আমি দেখতে চেয়েছিলাম, আর এটা শুধু তার শুরু। আর মিথ্যে বারবার করে বললে সেটা টিআরপি হতে পারে, সেটা কোনোদিন সত্য হয় না। আর আজকে আমি নিজের জন্য দাঁড়াইনি, আর আমি আজকে একটা গ্রাম থেকে উঠে এসেছি, তো সো আমি আজকে 15 বছর, 2010 ধরো, 2009 থেকে কাজ শুরু করেছি, 2010 ধরে নি, আজকে 2026-এ দাঁড়িয়ে আছে। একটা লোক ইন্ডাস্ট্রি, তোমরা আমাকে এত বছর ধরে দেখছো, একটা লোক ইন্ডাস্ট্রির এটা বলতে পারবে না মিমি চক্রবর্তী কোথাও 5 মিনিট লেটে এসছে। কোনো ডিরেক্টর বলতে পারবে না, কোনো প্রোগ্রামে কোনো অর্গানাইজার বলতে পারবে না, কোনো দিস ইজ নট মাই ফার্স্ট প্রোগ্রাম। আজকে আমি আমার অপমান নিয়ে প্রশ্ন উঠিয়েছি বলে সেই জিনিসটা ডাইভার্ট হয়ে এমন একটা জায়গায় গেছে যাতে সেলিব্রিটিকে অ্যাকিউজ করা হয় যে আমি লেটে এসছি। কারণ কি, এটাই লোকে খাবে, কারণ কি লোকে জানে যে সেলিব্রিটিরা হয়তো লেট করে, কিন্তু লোকে এটা, আমি এটার কোনো এক্সপ্লেনেশন দেব না, কিন্তু আমি এটাই বারবার আবার বলবো, মিথ্যে কথা কে বারবার বললে সত্যি হয়ে যায় না। পুলিশ কেসটা দেখছে এবং বাকিটা কোর্ট দেখবে, এবং সত্যর জয় সারা জীবন হয়েছে, হবেও। আর আমার ভয়েস কেউ নিচে করতে পারেনি আজ অব্দি, পারবে না। আমি ভয় পাই না, আমি যেটাকে ভয় পাই সেটা হলো আমার কর্ম। আর এই ক্ষেত্রে আমার কর্ম এতটাই স্বচ্ছ যে আমি মাথা উঠিয়ে আই উইল উইন ইট। শুনলেন তো মিমি চক্রবর্তী কি বলেছিল সেদিন? সেই মিমি চক্রবর্তী এই যে তার এক সময় তো সাংসদ ছিলেন, তো তার সেই পাওয়ার লাগিয়ে পুলিশকে উপর চাপ সৃষ্টি করে এই তনয় শাস্ত্রীকে গ্রেপ্তার করে দিয়েছিলেন। গ্রেপ্তার করে তাকে জেল পর্যন্ত থাকতে হয়েছে, কিন্তু যেখানে মামলা করা হয়েছিল বেলেবেল মামলা, ঠিক আছে, মানে বেল পাওয়া যাবে সেরকম মামলা, সেরকম মামলাতে এরকম ঘরে গিয়ে কাউকে গ্রেপ্তার করা যায় না, কিন্তু তার সাংসদের পাওয়ার আছে, সেই পাওয়ারটা খাটিয়ে তিনি ওনাকে গ্রেপ্তার করেছিলেন এবং কদিন জেলে রেখেও ছিলেন। তারপর তিনি তো জামিনে আবার বেলে ফেরত চলে এলেন। এবার তিনি কি করলেন, তিনি তনয় শাস্ত্রী তিনি উল্টে মামলা করলেন এই মিমির উপর এবং তাকে নোটিশ পাঠিয়েছেন এবং তার কাছ থেকে 20 লক্ষ টাকার মানহানির মামলা করেছেন। তাহলে তিনি কি বলছেন সেটা একটু আমি আপনাদেরকে এবারে শোনাবো। আর কথা দেওয়া ছিল রাত্রি 9:30-এর মধ্যে আসবে, 10:30 থেকে স্টেজ নেবে এবং 1.5 ঘন্টা পারফর্ম করবে। তার জন্য তার মূল্য ধরা ছিল, সে পারিশ্রমিক, তার পারিশ্রমিক নিয়েছে 2,65,000 টাকা এবং সেটা আগাম 1 দিন বা 2 দিন আগে নিয়েছে। কিন্তু ম্যাডাম মিমি চক্রবর্তী সে কি করেছে, রাত্রি 11:46-এ স্টেজ নিয়েছে
এবং মাত্র 15 মিনিট প্রোগ্রাম করে, অর্থাৎ 12টা পর্যন্ত প্রোগ্রাম করে ওনাকে 12টা 3 কি 5 নাগাদ আমি স্টেজে উঠে, আমি পাশে দাঁড়িয়েছিলাম, ওনার দুটো গানও হয়েছে, আমি দাঁড়িয়েছিলাম, আমি স্টেজে উঠে পরিষ্কারভাবে আমি হাত জোর করে সবাইকে জানালাম, আপনাদের সবাইকে মিমি চক্রবর্তীকে দেখেছেন, আপনাদের সবাইকে মিমি চক্রবর্তীকে দেখানো হলো, তার গান শুনলেন, খুশি হয়েছেন তো, এখন 12টা ওভার হয়ে গেছে, তাই আমরা এখানে মিমি চক্রবর্তী অনুষ্ঠান শেষ করছি। এই বলে ওনার যে সিকিউরিটি আছে তাদেরকে আমি একটু হাত দেখিয়ে সিকিউরিটিকে বলেছি, ওনার যে সিকিউরিটি আছে তাদের বললাম ওনাকে নিয়ে যান। মিমি চক্রবর্তী সেখানে সবাইকে গুড নাইট এবং থ্যাংক ইউ বলে সে চলে যায়। এবং আমাদের কৃতপক্ষ, ক্লাব কৃতপক্ষ যারা আছে, সদস্যরা যারা আছে, তারা সুন্দরভাবে তাকে গাড়িতে সে উঠে যায় এবং সুন্দরভাবেই সে স্টেজে এসেছিল। তার প্রত্যেকটা ভিডিও ফুটেজ এভিডেন্স আমার কাছে আছে। এবং 12টা 10-এর পরে কোনো অনুষ্ঠান ওখানে আর হয়নি। কিছুক্ষণ পরে আমি যার ইয়েতে এসছে তাদের কাছ থেকে আমি একটা কথা বললাম যে ওনাকে কিন্তু টাকা ফেরত দিতে হবে। এই টাকা ফেরতের কথা শুনে হয়তো এই টাকা ফেরত দেওয়ারটাকে এড়াতে এবং এইটা চাপ সৃষ্টি হবে সেইটা এড়াতে আমার নামে একটি এফআইআর করে দেয়। এবং এফআইআরটা বেলেবল সেকশন থাকা সত্ত্বেও এমন ভাবে একটি রাজনৈতিক মাধ্যমে পেঁচিয়ে ফেলে যেখানে আমাকে জেল হেফাজতে থাকতে বাধ্য করা হয় এবং আমি সেখানে জেল হেফাজতে ছিলাম। আমার একটি আইনি নোটিশ পাঠানো হয়েছে যেখানে 3টে দাবি আমি করেছি। এক, প্রথমত আমাদের থেকে 2,65,000 টাকা নিয়েছে, তার টোটাল এভিডেন্স আমাদের কাছে আছে, সেই টাকাটা ফেরত দিতে হবে। এবং আমার ব্যক্তিগত আমার উপর দিয়ে যে পরিমাণে গুরুতর ভাবে মিথ্যে অপবাদে আমার সম্মান তছনছ হয়ে গেছে, তার ক্ষতিপূরণ হিসাবে ওনার কাছে 20 লক্ষ টাকা দাবি রাখা হয়েছে। এবং সব থেকে বড় এবং চ্যালেঞ্জ মোর আমার একটি কাজ, সেটা হচ্ছে ওনাকে, উনি যদি অভিনেত্রী হবে, ভুল করে থাকলে জনসমক্ষে ওনাকে ক্ষমা চাইতে হবে। এই 3টে আমি অভিযোগ করেছি। আমি এতদূর আগাচ্ছি তার কারণ হচ্ছে আমার আইনের প্রতি বিশ্বাস আছে, মহামান্য আদালতের কাছে বিশ্বাস আছে, আদালতের কাছে আমি আশা করছি ন্যায্য বিচার আমি অবশ্যই পাবো। শুনলেন তো তনয় শাস্ত্রী কি বললো? সেদিন যে বনগাঁতে অনুষ্ঠান হয়েছিল সেই অনুষ্ঠানে আসলে ঘটনাটা কি ঘটেছিল সেটাই কিন্তু তনয় শাস্ত্রী বললেন। এবং এই যে মিমি ওনার উপর এফআইআর করেছিলেন, কেস করেছিলেন, সে তো হইলো তাকে জেল পর্যন্ত খাটিয়েছিলেন, সেই জন্য তার যে সম্মানের অসম্মান হয়েছে তার জন্য তিনি এবার মামলা করলেন 20 লাখ টাকার। এবং তার সাথে সাথে জনসমক্ষে ওনাকে ক্ষমা চাইতে হবে, এই মিমি চক্রবর্তীকে ক্ষমা চাইতে হবে তনয় শাস্ত্রীর কাছে। তার কারণ হচ্ছে তার সম্মান হানি করেছেন তিনি। এরপর মিমিকে কিন্তু বিপাকে ফেললেন তনয় শাস্ত্রী। তো আপনাদের কি মনে হয় কে ঠিক কে ভুল সেটা আপনারা অবশ্যই জানান। কিন্তু আমারও এই কথাটা কিছুটা হলেও মনে হয় সত্যি যে হয়তো মিমি চক্রবর্তী সেই টাকাটা ফেরত দিতে চাননি, সেই জন্য তিনি তার সাংসদ যে আছেন সেই ক্ষমতা দেখিয়ে এই তনয় শাস্ত্রীকে জেলে পাঠিয়েছিলেন। কিন্তু আইন তো সবার জন্যই সমান, তাই তিনিও উল্টে এবার কেস করলেন এই মিমি চক্রবর্তীর উপর। এর ভবিষ্যৎ কি হবে সেটা ভবিষ্যতে দেখতে পাওয়া যাবে। এরপর শেষ করব ভিডিওটা, তার আগে আপনাদেরকে বলতে চাই যে আপনারা জানেন এসআর প্রক্রিয়া চলছে, কোর্ট থেকে নির্দেশ দিয়ে দিয়েছে যে 28 তারিখে কিন্তু চূড়ান্ত যে খসড়া তালিকা আছে সেটা প্রকাশ করতেই হবে। এবং তার সাথে সাথে যদি আরো এক্সট্রা কোনো তালিকা থাকে সেটা পরপর পর্যায়ক্রমিকভাবে প্রকাশ হবে, কিন্তু 28 তারিখে তালিকা অবশ্যই প্রকাশ হবে। তার সাথে সাথে এই যে এসআইয়ের মামলাতে আমরা দেখতে পাচ্ছি যে শুনানি চলছে, তাতে কিন্তু নানা রকমের জিনিস আমরা দেখতে পাচ্ছি। সেরকম একটা জিনিস হচ্ছে আমরা দেখলাম যে যেখানে
বাবা বাবা হচ্ছে হিন্দু এবং তার ছেলে হচ্ছে মুসলিম, মানে কিরকম ভাবে 2 নম্বরই করে এই সমস্ত নাম এসআইআর তুলে দেওয়ার জন্য চেষ্টা করা হচ্ছে, সেগুলোর প্রমাণ হচ্ছে এগুলোই, যেখানে আপনারাই দেখতে পাচ্ছেন যে বাবা হচ্ছে হিন্দু এবং তার সম্পর্ক দেখানো হচ্ছে একজন মুসলিম ছেলের সাথে। তো এটা কিভাবে হতে পারে যে একজন বাবা হিন্দু পরিবারের এবং তার সন্তান মুসলিম পরিবারের? এরকম ভাবে যোগসূত্র দেখিয়ে এসআইআর নাম তুলে নানা রকম চেষ্টা করা হচ্ছে, এগুলো সবই কিন্তু কোর্টে তুলে ধরেছেন নির্বাচন কমিশন। এবং তাই নির্বাচন কমিশনকে এবং রাজ্য সরকারের মধ্যে এই যে তুমুল ঝামেলাটা চলছে, সেটার জন্য এবার থেকে কোর্টের আন্ডারে, মানে জাস্টিসের আন্ডারে এই নির্বাচন প্রক্রিয়া এবারে সারা হবে। মানে ওই যে যে সমস্ত জাস্টিসরা আছে বা জজরা আছে, মানে প্রাক্তন, তাদেরকে নিয়ে এবারে এই যে এসআর প্রক্রিয়াটা এটা দেখাশোনা করা হবে। কারণ রাজ্য সরকারের উপর নির্বাচন কমিশন নানা রকম কথা বলছে যে তারা ঠিকমতো সাপোর্ট করছে না বা সাহায্য করছে না, তারা যে সমস্ত কর্মী দেওয়ার কথা আছে তারা ঠিকমতো কর্মী দিচ্ছেন না। মানে এসআর প্রক্রিয়ার জন্য ৮,০০০-এর উপর যে কর্মী চাওয়া হয়েছিল গ্রুপ বি অফিসারের, তাদের ঠিকমতো লিস্ট দেয়নি এবং সেখানে রাজ্য সরকার বলছে আমার হাতে এত কর্মী নেই। কিন্তু রাজ্য সরকার আবার চাইছে যে না, বাইরের থেকে কোনো লোক যেন না নেওয়া হয়, আমাদের রাজ্যের লোককে যেন নেওয়া হয়। এরকম ভাবে নানা রকম প্রবলেম দেখা দিচ্ছে, সেই জন্যই কোর্ট এবারে হস্তক্ষেপ করছে এই বিষয়টা নিয়ে সরাসরি। তারপর আপনারা জানেন যে ভোট খুবই কাছে। এবারে সিপিএম এর সময় মনে করুন, যে সময় কি হতো যে কাউকে যদি হুমকি দিতে হতো তারা একটা প্রক্রিয়া বেছে নিয়েছিল, সেই প্রক্রিয়াটা হচ্ছে তাদের বাড়ির সামনে টাঙিয়ে দেওয়া হতো বা একটা ব্যাগ রেখে দেওয়া হতো, যার ভিতরে কি থাকতো, সাদা থান, ধূপ, এরকম জিনিস দেওয়া হতো। মানে ইনডাইরেক্টলি তাকে থ্রেট দেওয়া হতো যে তাকে খতম করে দেওয়া হবে, তাকে মেরে ফেলা হবে এবং তার পরিবারের মানুষকে সাদা থান পরে ঘুরতে হবে, মানে বিধবা করে দেওয়া হবে। এরকমই একটা ভয় দেখানো হতো, সেই সময় থ্রেট দেখানো হতো। সেই জিনিসটা এখন আমরা দেখতে পাচ্ছি তৃণমূলের সময়। এবং এই সময় কি করছে তারা, বিজেপি কর্মী একজন মন্ডল সভাপতি তার বাড়িতে এরকম ব্যাগ ঝুলিয়ে দিচ্ছে, যেখানে এরকম থান এই সমস্ত জিনিসপত্র রয়েছে। ভিডিওটা আপনারা দেখুন, তাহলেই বুঝতে পারবেন। আমি বিজেপি করি, সেই কারণে ভয় ধরানোর জন্য বা আতঙ্ক সৃষ্টি করার জন্য কেউ আমাকে এখানে সাদা থান, ফুলের, রজনীগন্ধা ফুলের মালা, ধূপকাঠি দেখায়, মিষ্টি, এরকম মিষ্টি, সাদা থান, রজনীগন্ধা ফুলের মালা এবং ধূপকাঠি এই দিয়ে কেউ আমার বাড়িতে কেউ দিয়ে গিয়েছে। শুনলেন, ইনি একজন বিজেপির মন্ডল সভাপতি, মানে খুব বড় কোনো পোস্টে নেই, এনাকে এরকম ভাবে ভয় দেখাচ্ছেন, থ্রেট দেখাচ্ছেন তৃণমূল থেকে, এবং এইরকম জিনিস দেখিয়ে থ্রেট দেওয়ার চেষ্টা করা হচ্ছে এবং ভয়ের রাজনীতি করা হচ্ছে, সেটা আমরা দেখতেই পাচ্ছি। তো এরকম ভাবে তৃণমূল কি ভোটে জিততে চাইছে, মানে ভয়ের রাজনীতি করে ভোটে জিততে চাইছে? তাদের কি আর মানুষের উপর ভরসাটা নেই? তারাও কি বুঝে গেছে যে এবারে কি পরিবর্তন হতে চলেছে? সেই জন্য তাদেরকে এইরকম নিচু কার্যকলাপের মধ্যে দিয়ে যেতে হচ্ছে, এরকম ভয়ের রাজনীতি করতে হচ্ছে, যেটা একসময় সিপিএম করতো। তো আপনারাই বলুন এই ভিডিওটা দেখে আপনাদের কেমন লাগলো এবং যেসব টপিকগুলো আমি আপনাদের সামনে তুলে ধরলাম সেই টপিকগুলো আপনাদের কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করে জানাতে পারেন। আর এই ছোট্ট চ্যানেলটিকে একটুকু সাপোর্ট করুন, একটুকু সাবস্ক্রাইব করে দিন আর নোটিফিকেশন বেলটাও প্লিজ ক্লিক করে দিবেন, কারণ এখন ইউটিউব নোটিফিকেশন পাঠাচ্ছে না। আর আপনাদের কাছে এই ভিডিওগুলো যাতে পৌঁছয় সেই জন্য একটু সাপোর্ট অবশ্যই করুন, এইটুকুই শুধু আশা রাখবো। দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য নমস্কার।